শুভেচ্ছা শুভেচ্ছা স্যার আমারটা কবে হবে? সবাইকে শুভেচ্ছা। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের আমি বাংলা প্রথম পত্রের কবিতা সবার আমি ছাত্র সুনির্মল বসুর সবার আমি ছাত্র কবিতাটা ক্লাস নেব। আগে প্রথমে আমরা সুনির্মল বসুর কবি পরিচিতিটা শুনি। সুনির্মল বসু 1902 সালে সুনির্মল বসু 1902 সালে বিহারে জন্মগ্রহণ করেন। আমরা জানি বিহার কোথায়? পশ্চিমবঙ্গ জেলা, ভারতের পশ্চিমবঙ্গ জেলায় প্রদেশে আমরা জানি। তাহলে সুনির্মল বসু 1902 সালে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের বিহারে জন্মগ্রহণ করেন। তাদের পৈতৃক নিবাস অর্থাৎ দাদাদের বাড়ি ছিল, অর্থাৎ পৈতৃক নিবাস ছিল ঢাকার বিক্রমপুরে। তার পৈতৃক নিবাস ছিল ঢাকার বিক্রমপুর, বিখ্যাত। তাহলে পৈতৃক নিবাস অর্থাৎ তার বংশ পরস্পরায় বাস করতেন বাংলাদেশের ঢাকার বিক্রমপুরে। ঠিক আছে। জন্ম 1902, বিহারে, যেটা ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে। তার পৈতৃক নিবাস ছিল ঢাকার বিক্রমপুর। তিনি একজন শিশু সাহিত্যিক ও কবি ছিলেন। তিনি কি ছিলেন? তিনি একজন শিশু সাহিত্যিক, অর্থাৎ শিশুদের জন্য যে সাহিত্যগুলো আছে তিনি শিশু সাহিত্য রচনা করেছিলেন এবং তিনি ছিলেন একজন কবি। তার কবিতা গ্রন্থ হইচই, ছানাবড়া, বেড়ে মজা, পাত্তারি ইত্যাদি। ইত্যাদি।
তিনি কবিতা, গল্প, উপন্যাস এবং ভ্রমণ কাহিনী লিখেছিলেন। তিনি 1957 সালে সুনির্মল বসু 1957 সালে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা সুনির্মল বসু সম্পর্কে জানলাম। সুনির্মল বসু 1902 সালে পশ্চিমবঙ্গের বিহার রাজ্যে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল ঢাকার বিক্রমপুরে। তিনি মূলত শিশু সাহিত্যিক এবং কবি ছিলেন। তিনি কিন্তু অনেক কবিতা, গল্প, উপন্যাস এবং ভ্রমণ কাহিনী লিখেছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হইচই, পাততাড়ি ইত্যাদি। তিনি 1957 সালে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কবি সম্পর্কে জানলাম। এখন আমরা কবিতাটা পড়ব। তার আগে আমি কিছু কবিতা পড়াকেই বলে আবৃত্তি। কবিতা আবৃত্তির জন্য কিছু উল্লেখযোগ্য দিক উল্লেখ করছি। কবিতা আবৃত্তির জন্য আমাদের যেটা প্রয়োজন, কবিতা আবৃত্তির জন্য প্রয়োজনীয় দিকসমূহ। এটা কবিতা, আমরা সবাই কবিতা পছন্দ করি এবং কবিতা আবৃত্তি করতেও পছন্দ করি। আমরা একটু চেষ্টা করলেই কবিতা আবৃত্তি করতে পারবো। অনেক সময় আমাদের স্কুলে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা হয়, সেখানে অংশগ্রহণ করতে পারবো। তাই এই প্রয়োজনীয় দিকগুলো যদি আমরা একটু সচেতনভাবে দেখি, তাহলে সুন্দরভাবে কবিতা আবৃত্তি করার দক্ষতা অর্জন করব। তাহলে প্রথমটা হচ্ছে উচ্চারণ সুস্পষ্ট হতে হবে। কবিতার মধ্যে যে শব্দগুলো থাকে, সেই শব্দের উচ্চারণটা হতে হবে সুস্পষ্ট। 2, কবিতার মধ্যে যে বিরাম চিহ্নের ব্যবহার থাকে, চিহ্নের ব্যবহারের জন্য যথাযথ যত্নশীল হতে হবে। দেখো, একটা কবিতাতে বিরাম চিহ্ন ব্যবহার হচ্ছে, কখনো প্রশ্নবোধক চিহ্ন, কখনো বিস্ময় চিহ্ন, কখনো কমা, কখনো দাঁড়ি, এরকম কিছু বিরাম চিহ্ন ব্যবহার হয় কবিতায়। এই বিরাম চিহ্নগুলো তোমার উচ্চারণ ভঙ্গিতে আনতে হবে। ধরো একটা কবিতার কবিতায় বলছে যে বিরাম বিস্ময় চিহ্ন, তোমার কণ্ঠে একটু
বিস্ময় বা আবেগ আনতে হবে। বিরাম চিহ্নের যথাযথ ব্যবহারগুলো যদি আমরা সঠিকভাবে করি তাহলে কবিতা আবৃত্তি করতে সহজ হবে। 3, এবং ছন্দ উচ্চারণের সময় ছন্দ ও লয়ের দিকটাও দেখতে হবে। এই কয়টা জিনিস যদি আমরা কবিতা আবৃত্তির সময় দেখি তাহলে আমাদের কবিতা আবৃত্তিটা সুন্দর হবে। তাহলে আমরা আজকে কবিতা আবৃত্তি করি। আমি তোমাদের জন্য কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। সবার আমি ছাত্র, সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাইরে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইনি। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয়, আপন তেজে জ্বলতে। চাঁদ শিখালো হাসতে মিঠে, মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শেখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম, আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। এই কবিতাটা সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। আমরা ক্লাসে যদি থাকতাম তোমরাও সুন্দর কবিতা আবৃত্তি করো। আমি দুই তিনজনের কাছেও কবিতা আবৃত্তিটা শুনতাম। আশা করি তোমরা বাড়িতে বসে এই কবিতাটা নিজের টেবিলে বসে আবৃত্তি করবে। তাহলে আমরা এই কবিতাটাই যেটা পেলাম, যে শব্দার্থগুলো পেয়েছি সেই শব্দার্থগুলো নাকি দেখি। উদার, শব্দার্থ ও টিকা। উদার, তারপরে আমরা কি পেয়েছি? মন্ত্র, তারপরে মৌন মহান, তারপরে কি পেয়েছি? সহিষ্ণু,
পাষাণ, বিশ্বজোড়া, কৌতূহল, তারপরে পাচ্ছি দিল খোলা। তাহলে আমরা দেখি উদার। উদার শব্দের অর্থ মানে উদার মানে আমি সবার সাথে প্রাণ খোলাভাবে কথা বলি, সেটা কি বলছে? উদার। খোলা মন বললে বেশি হয়, দিল খোলা মন। মন্ত্র, উপদেশ বা পরামর্শ, পরামর্শ বললে ভালো হবে। উপদেশ বা পরামর্শ, এটাকে লেখক আরেকটা বলেছে মন্ত্রণা। আমরা মন্ত্রণা বা মন্ত্র মানেই বলছে পরামর্শ বা উপদেশ। মৌন মহান, এই মৌন শব্দের অর্থ নীরব, নীরব। মৌন শব্দের অর্থ নীরব এবং মহান অর্থাৎ সূর্য, অর্থাৎ সূর্য মানে সব থেকে বড় বা সব থেকে প্রধান, এরকম মহান। মহান বলতে অনেক বড় বা অনেক সূর্য, পাহাড়ের মতো সূর্য বা বড়, বা আমরা বলতে পারি উদার, সব থেকে সর্বগুণে গুণান্বিত, এটাকেও বলছে মহান। অর্থাৎ যে নীরব, সর্বগুণে গুণান্বিত, তাকে বলছে মহান। সর্বগুণে গুণান্বিত, নীরব, নীরব সর্বগুণে গুণান্বিত, এটাকে বলছে মহান। নীরব সর্বগুণে গুণান্বিত। সহিষ্ণুতা মানে ধৈর্য। ধৈর্য বা সহ্য করার ক্ষমতা। পাষাণ মানে পাথর। বিশ্বজোড়া মানে পৃথিবী, সমস্ত পৃথিবী। কৌতূহল মানে আগ্রহ। তাহলে আমরা এই শব্দার্থগুলো যদি সঠিকভাবে জানি এবং কবিতা বুঝতে সহায়ক হবে এই শব্দার্থ ও টিকা, তাহলে
আজকে আমরা কবিতা এই কবিতার মধ্যে যেটুকু পেলাম সেটা হলো গোটা পৃথিবীতেই প্রকৃতির মধ্যেই আমাদের শিক্ষা উপকরণগুলো লুকিয়ে আছে। আমরা প্রত্যেকের নিকট শিক্ষা লাভ করতে পারি। যেমন পাহাড় আমাদেরকে মনোমহান হওয়ার চেষ্টা করে, আকাশ আমাদেরকে উদার হতে শেখায়, তারপরে আমাদেরকে বায়ু আমাদের কর্মী হওয়ার সুযোগ করে দেয়, তারপরে খোলা মাঠ আমাদের দিল খোলা মানে মন খোলা ও উদার হওয়ার ইয়ে দেয়, সূর্য আমাদেরকে আপন তেজে জ্বলতে সাহায্য করে। এইটাই আমাদের এই কবিতার আসল উদ্দেশ্য। এবং মাটি আমাদের সব কিছু সহ্য করে, সে আমাদেরকে ফসল দিচ্ছে, আমরা তার উপরে বাড়িঘর তৈরি করছি, রাস্তাঘাট তৈরি করছি, তাকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছি, তারপরেও সে আমাদের এত কষ্ট সহ্য করছে। এই মাটি থেকে আমরা আমাদের কষ্ট সহিষ্ণুতা অর্জন করতে পারি। অন্যের দেওয়া কষ্টগুলোর ধৈর্য সহকারে সহ্য করাকেই বলছে মাটি শিক্ষা দেয়। এইভাবে গোটা পৃথিবীর প্রকৃতি আমাদেরকে কিছু না কিছু শেখায়, এখান থেকেই আমরা শিক্ষা লাভ করি। এবং যার কাছ থেকে আমরা যখন শিক্ষা অর্জন করি তখন তাকেই বলে ছাত্র। সেজন্য এই কবিতাকে বলা হচ্ছে সবার আমি ছাত্র। তাহলে আগামী ক্লাসে আমরা এই কবিতার পরবর্তী সৃজনশীল বিষয়গুলো দেখার চেষ্টা করব। তাহলে তোমরা বাসায় এই কবিতার আবৃত্তি করবে, সে সঙ্গে কবিতাটা শব্দার্থগুলো এবং লেখক পরিচিতিটা খুব ভালো করে শিখবে, এই আশা রেখে আজকের ক্লাসটা সমাপ্তি ঘোষণা করছি। তোমরা ভালো থাকো।